এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি স্পেস সেন্টার। এটি ফ্লোরিডা রাজ্যের মেরিট আইল্যান্ডে অবস্থিত। এই আইল্যান্ডটি আটলান্টিক মহাসাগরের একদম পাশেই ফ্লোরিডা উপকূলে অবস্থিত। আর এই হলো বোয়িং স্টারলাইনার মহাকাশযান। এই মহাকাশযানটি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই দুইজন আমেরিকান অ্যাস্ট্রোনটকে নিয়ে পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। আর এই দিনটি হলো 2024 সালের 5ই জুন। মহাকাশে পাড়ি দেওয়ার জন্য সুনিতা উইলিয়ামসরা এখন রেডি হচ্ছেন। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসকে নিয়ে আমাদের কিন্তু গর্বের শেষ নেই। এই সুনিতা উইলিয়ামসের বর্তমান বয়স হলো 59 বছর 6 মাসের কিছুটা বেশি। সুনিতা উইলিয়ামস আমেরিকাতে জন্মগ্রহণ করলেও এনার পিতা দীপক পান্ডে তার জন্মস্থান কিন্তু ভারতের গুজরাটেই। তবে সুনিতা উইলিয়ামসের মা উর্সুলাইন বনি জলেকার স্লোভেনিয়ার বাসিন্দা। যাই হোক, সুনিতা উইলিয়ামস এখন এগিয়ে চলেছেন কেপ ক্যানভেরাল লঞ্চ প্যাডের দিকে। আর মাত্র 4 ঘন্টার মধ্যেই এই বোয়িং স্টারলাইনার মহাকাশে কিন্তু উড়ে যাবে সুনিতা উইলিয়ামসদের নিয়ে। ওই দেখুন লেখা আছে ইউএলএ। এর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। এটি প্রকৃতপক্ষে বোয়িং এবং লকহিড মার্টিনের মধ্যে একটি জয়েন্ট ভেঞ্চার। এরা মূলত উৎক্ষেপণের বিভিন্ন বিষয়গুলি দেখে, যাতে কিনা এই মহাকাশযানটি সঠিকভাবে মহাকাশে উৎক্ষেপিত হয়। বিশেষ ভ্যানে করে সুনিতা উইলিয়ামসরা এগিয়ে চলেছেন সেই লঞ্চ প্যাডের দিকে। ওই যে একটু দূরে দেখতে পাওয়া যাচ্ছে লঞ্চ প্যাড। অবশেষে গাড়ি প্রবেশ করলো লঞ্চ প্যাড এরিনাতে। এই হলো ফ্লোরিডার কেপ ক্যানভেরাল স্পেস ফোর্স স্টেশন। এই কমপ্লেক্সটির নাম হলো স্পেস লঞ্চ কমপ্লেক্স 41। ক্রিউ মেম্বাররা সব একে একে লঞ্চ কমপ্লেক্স 41 এর ভেতরে কিন্তু প্রবেশ করছেন। দুই অ্যাস্ট্রোনট উইলিয়ামস এবং উইলমোর পৌঁছে গেলেন লঞ্চ স্টেশন 41 এর ব্যালকনিতে। এই হলো লঞ্চ স্টেশনের ক্যাট লেভেল 12 ব্যালকনি। মহাকাশ যাত্রার ঠিক আগে সুনিতা উইলিয়ামস এই প্ল্যানেট আর্থকে একবার দেখে নিচ্ছেন। এবারের মহাকাশ যাত্রায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামসদের থাকার কথা 8 দিন, কিন্তু তখনও তিনি জানতেন না তাকে কিন্তু এখানে আটকে থাকতে হবে প্রায় 9 মাস। এবার শুরু হলো পুরো টিমের একসঙ্গে প্রেয়ার। সবাই একসঙ্গেই বলছে আমরা অবশ্যই জিতবো। বুচ উইলমোর এবং সুনিতা দুজনেই চললেন অ্যাক্সেস আর্ম ধরে স্টার লাইনারের দিকে। আর ওই যে ইউএলএ লেখা ছোট্ট বক্সের মতো ঘরটিকে বলা হয় হোয়াইট রুম। এই হোয়াইট রুম থেকে প্রবেশ করতে হবে বোয়িং স্টার লাইনারের মধ্যে। দুই মহাকাশ অভিযাত্রী এখন চলে এসেছেন এই হোয়াইট রুমে। স্টার লাইনারের ভেতরে প্রথম প্রবেশ করছেন বুচ উইলমোর। একটা সংকীর্ণ ন্যারো টানেলের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এরপর ওই টানেল দিয়ে স্টারলাইনারের মধ্যে প্রবেশ করলেন সুনিতা উইলিয়ামস। বোয়িং স্টারলাইনারের এই মিশনটির নাম হলো বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট বা BOE-CFT। ক্রিউ ফ্লাইট টেস্ট লঞ্চ হতে এখনো 2.5 ঘন্টারও সময় বেশি বাকি। চলুন এই মহাকাশযান সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ওই দেখুন রকেটের মাথায় শঙ্কু আকৃতির মতো বস্তুটি হলো মহাকাশযান। এর নাম হলো বোয়িং স্টারলাইনার। আর ওই লঞ্চ প্যাডের বাহুর মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর প্রবেশ করেছেন ওই মহাকাশযানের মধ্যেই। আর এই হলো স্পেস লঞ্চ কমপ্লেক্স 41। আর দেখুন ওখানেই সোজাভাবে দাঁড়িয়ে আছে বিশাল আকারের অ্যাটলাস 5 রকেট। এই রকেট মহাকাশযানটিকে পৌঁছে দেবে নির্দিষ্ট কক্ষপথে। সেখান থেকে মহাকাশযানটি পাড়ি দেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে, যেটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উঁচুতে অবস্থিত। আর এই স্থানটির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন। আর ওই দেখুন একটু দূরেই দেখা যাচ্ছে ফ্লোরিডার উপকূল। এই মহাকাশযানে করে এই হলো প্রথম ক্রিউ ফ্লাইট টেস্ট।
নাসা অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস একজন রিটায়ার্ড ইউএস নেভি অফিসার। এই বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট মিশনটির আগে সুনিতা উইলিয়ামস দুবার মহাকাশ স্টেশনে গিয়েছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের প্রথম মিশনটি হল এক্সপিডিশন 14-15 9 ডিসেম্বর 2006 তারিখে উৎক্ষেপণ করা স্পেস শাটল STS-116-এ সুনিতা উইলিয়ামস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রায় 195 দিন অতিবাহিত করেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দ্বিতীয় মিশনটি হল এক্সপিডিশন 32-33 15 জুলাই 2012 তারিখে সুনিতা উইলিয়ামস সৌজ TMA-05M মহাকাশযানে করে IIS-এ যান এবং প্রায় 127 দিন অতিবাহিত করেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তৃতীয় মিশনটি হল বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট 5 জুন 2024 তারিখে সুনিতা উইলিয়ামস ব্যারি উইলমোরের সাথে বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানে করে IIS-এ যান। মূলত 8 দিনের জন্য পরিকল্পনা করা এই মিশনটি স্টারলাইনারের থ্রাস্টারের কারিগরি সমস্যার কারণে 286 দিন পর্যন্ত বাড়ানো হয়েছিল। 19 মার্চ 2025 তারিখে তারা ISS থেকে SpaceX ড্রাগন ফ্রিডম ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসেন। এই ব্লগে সুনিতা উইলিয়ামসের তৃতীয়বারের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া এবং ফিরে আসার একটি সংক্ষিপ্ত বিবরণ থাকছে। এখানে সুনিতা উইলিয়ামসের সংক্ষিপ্তভাবে কিছু তথ্য দেওয়া হলো, পজ করে দেখে নিতে পারেন। আর এই হলো এই মিশনের কমান্ডার বুচ উইলমোর সম্পর্কে কিছু তথ্য, অবশ্যই পজ করে দেখে নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট শিশুরাও কিন্তু শুভেচ্ছা পাঠাচ্ছে। এখনো 1 ঘন্টা 31 মিনিট সময় বাকি লঞ্চ হতে। এবার কিন্তু বোয়িং স্টারলাইনারের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। 1 ঘন্টারও বেশি সময় কিন্তু হয়ে গেল সুনিতা উইলিয়ামসদের এই বোয়িং স্টারলাইনারের ছোট্ট কেবিনের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে। আর সময় বাকি 1 ঘন্টা। ক্রিউ ফ্লাইট টেস্ট লঞ্চ হতে আর 8 ঘন্টারও কম সময় বাকি। লঞ্চ হতে অল্প সময়ই বাকি আছে। এই অ্যাটলাস 5 রকেটের মাথায় যে বোয়িং স্টারলাইনারের মহাকাশযানটি আছে, চলুন সেই সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই মহাকাশযানটি 16.5 ফুট লম্বা এবং 15 ফুট ব্যাসযুক্ত একটি ক্যাপসুল। এই মহাকাশযানটি ম্যাক্সিমাম 7 জন ক্রিউ মেম্বারকে ক্যারি করতে পারে এবং এটিকে 10 বার পুনর্ব্যবহার করা যায়। এই ক্যাপসুলটি ল্যান্ড অন ল্যান্ড অর্থাৎ ভূমি থেকে ভূমিতে কিন্তু ল্যান্ড করতে পারে। আরও একটি বড় ব্যাপার হলো এর হিট সিলটিকে রিপ্লেস করা যায়। আর দেখুন মিশন কন্ট্রোল সেন্টারের ব্যস্ততা এখন কিন্তু তুঙ্গে। এই কন্ট্রোল সেন্টারটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের মধ্যেই অবস্থিত। আর দেখুন উপরে সময় দেখাচ্ছে 15:32 অর্থাৎ বেলা 3:30। এই সময় কিন্তু EDT অর্থাৎ ইস্টার্ন ডেলাইট টাইম জোন অনুযায়ী। এই টাইম জোনটি আমেরিকার পূর্ব দিকের বিভিন্ন রাজ্যগুলির টাইম জোন, যার মধ্যে ফ্লোরিডা রাজ্যটিও পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময়টি হলো বৃহস্পতিবার বেলা 3:30। ভারতীয় সময় অনুযায়ী এই সময়টি হলো পরের দিন অর্থাৎ শুক্রবার ভোর 1:02। আর দেখুন এখানে অ্যাটলাস 5 রকেটের পাতটি 8টি স্টেজে বিভক্ত। অ্যাটলাস 5 রকেটটি স্টারলাইনার মহাকাশযানটিকে 8ম স্টেজের পর অর্থাৎ 240 সেকেন্ডেই পৌঁছে দেবে সুনির্দিষ্ট কক্ষপথে। ফ্লাইট টেস্টের অবজেক্টগুলি এখানে দেওয়া আছে, পজ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর মাত্র 4 মিনিট বাকি। Both the astronauts are looking good and confident enough. আর মাত্র অল্প কয়েক সেকেন্ডের অপেক্ষা, এরপর শুরু হয়ে গেল কাউন্টডাউন। 8, 7, 6, 5,
4, 3, 2, 1. We got the phone. Vehicle pitching downrange. Booster average pressure nominal. We got the phone. Vehicle pitching downrange. Booster average pressure nominal. All right, we're a little over 40 seconds. এভাবেই স্টারলাইনার বোয়িং মহাকাশযানকে নিয়ে অ্যাটলাস 5 চলল মহাকাশে। দুটো সলিড রকেট বুস্টারের সাহায্যে নির্দিষ্ট একটি কনফিগারেশনে অ্যাটলাস 5 রকেটটি মহাকাশের দিকে উড়ে যাচ্ছে। এই নির্দিষ্ট কনফিগারেশনটিকে বলা হয় N22 কনফিগারেশন। 10 ফিট ব্যাসযুক্ত সেন্টাউরের সঙ্গে সংযুক্ত করা আছে দুটি সলিড রকেট বুস্টার এবং দুটি ইঞ্জিন। লিফট অফের 2 মিনিট 18 সেকেন্ড পর এই দুটি সলিড রকেট বুস্টার মহাকাশযান থেকে কিন্তু পৃথক হয়ে যাবে। ওই দেখুন সলিড রকেট বুস্টারটি ঠিক 2 মিনিট 18 সেকেন্ড পর মূল রকেট অ্যাটলাস 5 থেকে কিন্তু পৃথক হয়ে যাচ্ছে। লিফট অফের 4 মিনিট 36 সেকেন্ড পর রকেটের কোর স্টেজটি পৃথক হয়ে যাচ্ছে। এই হলো সেন্টাউর বা ফ্যামিলি অফ প্রপেল রকেটের সেকেন্ড স্টেজ। এই স্টেজটিতে ফায়ারিং চলবে 11 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। আর দেখুন ঠিক 11 মিনিট 56 সেকেন্ড পর ফায়ারিং কিন্তু বন্ধ হয়ে গেল। আর মাত্র 15 মিনিটের মধ্যেই স্টারলাইনার স্পেসক্রাফটটি এই রকেট থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। লিফট অফের ঠিক 14 মিনিট 55 সেকেন্ডের মাথায় বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটটি রকেট থেকে পৃথক হয়ে যাচ্ছে। আর দেখুন বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটটিকে রকেটের মাধ্যমে এই সাব অরবিটাল ট্র্যাজেক্টরির মধ্যে কিন্তু প্লেসড করা হয়েছে। আর ওই যে নীল রঙের রেখাটি দেখছেন, ওই নীল রঙের রেখাটি হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ট্র্যাজেক্টরি। নিজস্ব থ্রাস্টারের সাহায্যে এই স্পেসক্রাফটটি ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে ট্র্যাজেক্টরি সেই ট্র্যাকে প্রবেশ করবে 31 মিনিটের মধ্যেই। গ্রাফিক্সের মাধ্যমে এই অরবিটাল ইনসারশন ব্যাপারটি দেখে নেওয়া যাক। দেখুন কিভাবে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি ধীরে ধীরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ট্র্যাকে প্রবেশ করছে।
এবার কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে স্টারলাইনার বোয়িং মহাকাশযানটিকে দেখতে পাওয়া যাচ্ছে। এই মহাকাশযানটি এখন সাউথ প্যাসিফিক ওশেনের উপর দিয়ে যাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোনোমাসলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে এগিয়ে চলেছে। এই স্টারলাইনার স্পেসক্রাফট অটোনোমাসলি এগিয়ে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে। এই মুহূর্তে ডকিং পোর্ট থেকে স্পেসক্রাফটের দূরত্ব মাত্র 10 মিটার। মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে আর মাত্র 3 মিটার বাকি ডকিং হতে। স্বয়ংক্রিয়ভাবে এই ডকিং প্রক্রিয়া সমাপ্ত হতে চলেছে। অবশেষে একদম নিখুঁতভাবে ডকিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো, অর্থাৎ বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটটি সঠিকভাবে সংযুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে। আর এটি হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অনবোর্ড ক্যামেরায় তোলা এই দুর্দান্ত এই দৃশ্য। লঞ্চ হওয়ার পর এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং হতে সময় লাগলো প্রায় 27 ঘন্টা। ভারতীয় সময় অনুসারে 6 জুন 2024 রাত্রি 11:04 এই ডকিং প্রক্রিয়া সম্পন্ন হলো। এই স্টারলাইনার স্পেসক্রাফটটি যখন মহাকাশ স্টেশনের দিকে অগ্রসর হচ্ছিল তখন 8টির মধ্যে 5টি রিয়াকশন কন্ট্রোল সিস্টেমের থ্রাস্টার কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর অনেকটা সময় নিয়ে কোনো রকমে 4টি থ্রাস্টারকে পুনরায় চালু করা হয়। এরপরেই এই মহাকাশযানটি মহাকাশ স্টেশনে গিয়ে ডক করে। এর কারণ হলো 5 জুনের শেষের দিকে এই মহাকাশযানটির প্রপালশন সিস্টেমের বিভিন্ন অংশে একাধিক হিলিয়াম লিক ধরা পড়ে। স্পেসক্রাফটের মধ্যে এই ধরনের বেশ কয়েকটি হিলিয়াম চেম্বার আছে। এখন এই হিলিয়াম কেন এত বেশি গুরুত্বপূর্ণ? নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম প্রপেল্যান্টকে প্রেসারাইজ করে থ্রাস্টারকে ইগনাইট করার জন্য। তার ফলে মহাকাশযানটিকে নির্দিষ্ট নিয়মে ম্যানুভার করা সম্ভব হয়। এই হিলিয়াম লিকজনিত সমস্যার কারণে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে মহাকাশ স্টেশন থেকে প্রায় 200 মিটার দূরত্বে বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়। 8টির মধ্যে 5টি থ্রাস্টার বন্ধ হওয়ার কারণে এই মহাকাশযানটির সম্পূর্ণ 6 ডিগ্রি ফ্রিডমের সমস্যা হচ্ছিল। এই 6 ডিগ্রি ফ্রিডম মহাকাশে 6টি মুভমেন্টকেই বোঝায়। এগুলি হলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, আপ ডাউন মুভমেন্ট, লেফট রাইট মুভমেন্ট। 5টির মধ্যে 4টি থ্রাস্টারকে পুনরায় রিস্টোর করা সম্ভব হয়, আর এরপরই মহাকাশযানটি ডক করার অনুমতি পায়। ডকিং করার প্রায় 2 ঘন্টা পরে এই মহাকাশ স্টেশনের অ্যাস্ট্রোনট গিয়ে কিন্তু এই ডকিং প্যাসেজের দরজা খুলে দিচ্ছেন। মহাকাশ স্টেশনের অ্যাস্ট্রোনটগণ যারা আগে থেকেই ওখানে আছেন তারা কিন্তু সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ওয়েলকাম জানানোর জন্য রেডি। আর দেখুন সুনিতা উইলিয়ামস আনন্দের সঙ্গে বেরিয়ে আসছে মহাকাশ স্টেশনের প্যাসেজ দিয়ে। হোয়াট এ গ্র্যান্ড ভিজুয়াল! সুনিতা উইলিয়ামস কিন্তু আনন্দে আত্মহারা। তৃতীয়বারের জন্য সুনিতা উইলিয়ামস প্রবেশ করলেন মহাকাশ স্টেশনে। এটা কিন্তু দুর্দান্ত একটা অ্যাচিভমেন্ট। ভারতীয় হিসাবে আমাদেরও যথেষ্ট গর্ব হচ্ছে। এরপর ভাসতে ভাসতে প্রবেশ করছেন বুচ উইলমোর। শেষ পর্যন্ত হিলিয়াম সমস্যার বাধা বিঘ্ন কাটিয়ে হলো হ্যাপি এন্ডিং। ভারতীয় সময় অনুসারে এই মহাসন্ধিক্ষণটি হলো 7 জুন 2024, আর দিনটি হলো রবিবার। সময় হলো মধ্যরাত্রি 1:15 AM। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল গ্রাউন্ড স্টেশনেও সাফল্যের উচ্ছ্বাস। বোয়িং স্টারলাইনার মহাকাশযানের কারিগরি সমস্যার কারণে হিলিয়াম লিক এবং থ্রাস্টারের ত্রুটির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের 8 দিনের পরিকল্পিত মিশন প্রায় 10 মাসের জন্য স্থগিত হয়ে গেল, যার ফলে তারা কিন্তু আর 8 দিন পরে ফিরতে পারল না।
হিলিয়াম লিক এবং থ্রাস্টারের ত্রুটির কারণে স্টারলাইনারকে মহাকাশচারীদের পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য বিপজ্জনক করে তুলেছিল, যার ফলে নাসা তার পরিকল্পনাকে পুনর্বিবেচনা করতে বাধ্য হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই স্টারলাইনার মহাকাশযানকে ক্রিউ ছাড়াই পৃথিবীতে প্রত্যাবর্তন করানো হবে। তারপর সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে সুবিধা মতো ফেরানো হবে। এরপর নাসার সিদ্ধান্ত অনুযায়ী বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটি 6 সেপ্টেম্বর 2024 তারিখে তার ক্রু ছাড়াই পৃথিবীর দিকে রওনা দেয়। এই হলো স্টারলাইনারের ল্যান্ডিং সাইট, নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড। আর এই ছবিটি তোলা হয়েছে অন্ধকারে, যার জন্য এই ছবিটিকে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে। ইস্টার্ন ডে লাইট টাইম জোন অনুযায়ী এই ল্যান্ডিং এর সময় ধার্য করা হয়েছে রাত্রি 12টা। শেষ পর্যন্ত একদম সঠিকভাবে এবং নিরাপদে 2024 সালের 7 সেপ্টেম্বর এই স্টারলাইনার ল্যান্ড করলো নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড এলাকাতে। স্থানীয় সময় অনুযায়ী অর্থাৎ ইডিটি সময় অনুযায়ী এই ল্যান্ডিং টাইম হলো রাত্রি 12টার একটু পরে। 2024 সালের 5 জুন সুনিতা উইলিয়ামসরা মহাকাশে পাড়ি দিলেন। 2024 সালের 6 জুন সুনিতা উইলিয়ামসরা পৌঁছে গেলেন মহাকাশ স্টেশনে। তো এই 9 মাসেরও বেশি সময় ধরে সুনিতা উইলিয়ামসরা কি করলেন ওই মহাকাশ স্টেশনে, চলুন দেখে নেওয়া যাক তার কিছু ভিউ। Let's go forward into Starliner, where there was a little bit of action the other day. So I'm going to lead you down through the PMA 2 into Starliner. Looks like a lot of bags because there's a lot of packing, and also this big orange thing, which is our ventilation that we get from the space station while we are docked to the space station. Awesome, and thank you so much for paying attention. Thank you for being with us, and Butch and I are, again, so honored to be part of this crew. NASA has decided that Butch and Sonny will return with Crew 9 next February. Happy Thanksgiving! Greetings from the International Space Station. Our crew up here just wanted to say Happy Thanksgiving to all our friends and family who are down on Earth and everyone who is supporting us. So from all of us to all of you, Merry Christmas! I wish you good luck, nominal descent, soft landing, and all the best. Don't worry, you are leaving station in good hands. We will miss you. Okay, thank you for everybody for joining us, and we have cake to celebrate the situation. We are always ready. এরপর সুনিতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনার জন্য SpaceX Crew 10 মিশন লঞ্চ করা হলো। এই হলো ফ্যালকন 9 রকেট, যেটি লিফট অফের জন্য প্রস্তুত। SpaceX ড্রাগন স্পেসক্রাফট 4 জন মহাকাশ যাত্রীকে নিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে। ইস্টার্ন ডে লাইট টাইম জোন অনুযায়ী সময়টি হলো ঠিক সন্ধ্যে 7:03 এবং তারিখটি হলো 14 মার্চ 2025। এই SpaceX হলো আমেরিকার স্পেস টেকনোলজি কোম্পানি, যেটা 2002 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেছিলেন। সো বিগ থ্যাঙ্কস টু ইলন মাস্ক টু ব্রিং ব্যাক সুনিতা উইলিয়ামস অ্যান্ড আদার ক্রিউ মেম্বার্স। আর দেখুন ফ্যালকন 9 রকেটটি SpaceX ড্রাগন ক্যাপসুল মহাকাশযানটিকে নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে উড়ে যাচ্ছে। আংশিকভাবে পুনর্ব্যবহারযোগ্য এই ফ্যালকন 9 রকেটটি ড্রাগন SpaceX মহাকাশযানটিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়ে আবার কিন্তু ফ্লোরিডার এই কেপ ক্যানবেরার লঞ্চ প্যাডে ফিরে আসবে। লিফট অফের 2 মিনিট 30 সেকেন্ড পর রকেট থেকে মহাকাশযানের সেপারেশনের ঘটনাটি ঘটল। পৃথিবী থেকে প্রায় 75 কিলোমিটার উচ্চতায় মেন ইঞ্জিনটি রকেট থেকে কিন্তু কাট অফ হয়ে গেল। ড্রাগন SpaceX মহাকাশযানের অনবোর্ড ক্যামেরাতে এই দুর্দান্ত দৃশ্য ধরা পড়ল।
এবার কিন্তু এই ফ্যালকন রকেটটি পৃথিবীর দিকে ফিরে আসছে। লিফট অফের প্রায় 3 মিনিট 44 সেকেন্ড পর মহাকাশযানের ভেতরে 4 ক্রিউ মেম্বারদের প্রথম ছবি দেখা গেল। There's that landing burn. Let's watch as Falcon 9 touches down on. আর দেখুন লিফট অফের প্রায় 7 মিনিট 30 সেকেন্ড পর ফ্যালকন 9 এর মূল রকেটটি পুনরায় পৃথিবীর ল্যান্ডিং সাইটে আবার ফিরে এলো। And the crowd here is excited to see Falcon 9 touch down on landing zone 1. আর এদিকে স্পেস এক্স ড্রাগনস ক্যাপসুলটি একটি ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এগিয়ে চলেছে মহাকাশ স্টেশনের দিকে। এই মুহূর্তে মহাকাশযানটির গতিবেগ হলো 27,000 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এর উচ্চতা হলো 200 কিলোমিটারের কাছাকাছি। এইভাবে স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলটি সেকেন্ড স্টেজ রকেটকে নিয়ে এগিয়ে চলেছে মহাকাশ স্টেশনের দিকে। এবার সময় হয়ে এলো সেকেন্ড স্টেজ সেপারেশনের। এরপর লিফট অফের প্রায় 10 মিনিট পর সেকেন্ড স্টেজ রকেটটিও মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। And there you can see on the left hand side of your screen. এরপর মহাকাশযানটি স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে ওই মহাকাশ স্টেশনের দিকে। এরপর কন্ট্রোল ওয়েতে বুস্টার ইঞ্জিন ফায়ারিং এর দ্বারা অরবিট অ্যাডজাস্টমেন্ট করা হলো এই মহাকাশযানটি। এরপর নির্দিষ্ট কক্ষপথ ধরে ডকিং স্টেজের দিকে এগিয়ে চলেছে ড্রাগন ক্যাপসুলটি। ওই নির্দিষ্ট ডকিং পোর্টেই মহাকাশযানটি ডক করবে। স্লো বাট স্টেডিলি ডকিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো। এরপর স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের হ্যাচ ওপেনিং এর মাধ্যমে এই মহাকাশযানের ক্রিউ মেম্বাররা মহাকাশযানের দিকে এভাবেই চলে যেতে পারলেন। এরপর এলো সেই সন্ধিক্ষণ 18 মার্চ 2025। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এবং আরো 2 জন ক্রিউ মেম্বাররা মহাকাশ স্টেশনকে বাই বাই জানিয়ে পৃথিবীর দিকে রওনা দিল। এখন কিন্তু আনডকিং সফলভাবে কিন্তু সম্পন্ন হলো। এরপর মহাকাশযান ছুটে যাবে পৃথিবীর দিকে। প্রাথমিক অবস্থায় কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে মহাকাশযানটি ধীরে ধীরে মহাকাশ স্টেশন থেকে দূরে চলে যাচ্ছে। বিভিন্ন ইঞ্জিন বার্নের মাধ্যমে এই মহাকাশযানটির ম্যানুভার কন্ট্রোল করা হচ্ছে পৃথিবীর গ্রাউন্ড স্টেশন থেকে। ইঞ্জিনের বার্ন সম্পূর্ণ হয়ে গেলে মহাকাশযানটি এবার ইন্ডিপেন্ডেন্ট ফ্লাইট মোডে কিন্তু প্রবেশ করছে। ঠিক এরপরেই শুরু হচ্ছে মহাকাশযানটির জার্নির নেক্সট ফেজ। আর এই নেক্সট ফেজটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় পৃথিবীর অভিমুখে যাওয়ার জন্য নির্দিষ্ট কতগুলো বার্নের মাধ্যমে এই মহাকাশযানটিকে ম্যানুভার করা হয় পৃথিবীর ডাইরেকশনে। আর যখন এই মহাকাশযানটি ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে তখন বায়ুমণ্ডলের সঙ্গে মহাকাশযানটির ঘর্ষণে অত্যধিক তাপ সৃষ্টি হয়। এর ফলে মহাকাশযানটি একটি আগুনের গোলাতে পরিণত হয়। পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানের এই ফেজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অগ্নি বলয়ের জন্য পৃথিবীর সাথে এই মহাকাশযানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই অবস্থাতেই এই মহাকাশযানের সাথে লাগানো ট্রাঙ্কটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মহাকাশযানটি প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে এগিয়ে চলে পৃথিবীর দিকে। যতই মহাকাশযানটি পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে ততই বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে তাপ অধিক পরিমাণে বৃদ্ধি পায় এবং অগ্নি বলয়ও সেই অনুপাতে বৃদ্ধি পায়। এর ফলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশযানের বাইরে যে হিট শিল্ড, সেটি মহাকাশযানের ভেতরে যে ক্রিউ মেম্বাররা আছেন তাদেরকে রক্ষা করছে। পৃথিবীর বায়ুমণ্ডলে রি এন্ট্রি করার সময় মহাকাশযানের বাইরের টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। পৃথিবী পৃষ্ঠ থেকে যখন মহাকাশযানটির উচ্চতা প্রায় 18,000 ফিট বা 5.5 কিলোমিটারের মতো থাকে তখন প্যারাসুট ডিপ্লয় করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশযানটির উচ্চতা যখন 6000 ফিট বা 1.8 কিলোমিটার থাকে তখন আরও 2টি প্যারাসুট ডিপ্লয় করা হয়। এইভাবে পরপর প্যারাসুট ডিপ্লয়মেন্টের মাধ্যমে মহাকাশযানটির গতিবেগ ক্রমশ কমিয়ে আনা হয়। আর মহাকাশযানটিকে নিয়ন্ত্রিতভাবে সাগরের জলে স্প্ল্যাশ ডাউন করা হয়। এর ফলে মহাকাশযানটির তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে আসে। এরপর সঠিক সময় প্যারাশুটটি খুলে গেল এবং মহাকাশযানটি
ফ্লোরিডার উপকূলের জলে ধীরভাবে অবতরণ করার জন্য রেডি হচ্ছে। আর মহাকাশযানের মধ্যে বসে থাকা সুনিতা উইলিয়ামস সহ 4 মহাকাশচারী উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে কখন তারা পৃথিবীর মাটি ছবে। অবশেষে সম্পূর্ণ হলো কমপ্লিট স্প্ল্যাশ ডাউন, আর চারিদিকের ডলফিনরা এই মহাকাশযানটিকে কিন্তু অভিবাদন জানাচ্ছে। এক কথায় ড্রাগন স্পেসএক্স ক্যাপসুলের 400 কিলোমিটার উঁচুতে থাকা মহাকাশ স্টেশন থেকে একদম নিখুঁত ও সফলভাবে ফ্লোরিডার উপকূলের জলে অবতরণ করলো। I mean, that water just looks beautiful. We had ideal splashdown parameters today. Obviously, wave height, ne'er a concern. The weather is beautiful, as Jaden mentioned, in the 60s, sunny. Looking forward to seeing Crew 9 exit the capsule here shortly once they get hoisted onto the recovery vessel Megan. We can see that recovery vessel slowly but surely closing the distance there between, Dolphin Cam back again. We can see that the Dragon capsule and the recovery vessel, that distance is closing. Again, this is just one more step as we continue. We just saw that hydraulic arm get lowered into the lifting position. That hydraulic arm, as I said before, is the mechanism that will lift it. Bracing. There it goes, Dragon Freedom being lifted out of the water and onto our recovery vessel Megan. দেখুন কিভাবে ক্রেনের মাধ্যমে ড্রাগন ক্যাপসুলটিকে রিকভারি ভেসেলের উপর তোলা হচ্ছে। নাসার রিকভারি পার্সন যারা আছেন তারা এখন মহাকাশযানটিকে এক্সামিন করছেন। এরপর কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে এই মহাকাশযানের দরজা ক্রিউ মেম্বারদের বাইরে বের করে আনার জন্য। সুনিতা উইলিয়ামস অবশেষে ফিরলেন পৃথিবীতে।